লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল এটা মেবি আমরা দেখি না, তাই না? দেখছিলাম কি? না স্যার। দেখি নাই। না স্যার। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছিলাম যে কোন একটা সময় দেখাবো। আর ওইটার সাথে যত ইয়ার একটা সম্পর্ক আছে, কি বলে যে আপনার লোকাল ভেরিয়েবলের সাথে গ্লোবাল ভেরিয়েবলের সাথে ফাংশনের একটা সম্পর্ক আছে, যার কারণে ফাংশন না দেখে আমি আপনাদেরকে ওটা দেখাই নাই। আমি একটু মুখে মুখে আগে বলি। লোকাল ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয়, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। বুঝতে পারছেন? আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলটা ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে? তো লোকাল ভেরিয়েবল যেটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয় সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এই লোকাল ভেরিয়েবলটাকে ফাংশনের বাইরে আমরা পাবো না, নরমালি পাবো না। বুঝতে পারছেন? নরমালি পাবো না, এটা ধরে রাখেন যে নরমালি বাইরে থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। আর গ্লোবাল ভেরিয়েবল মানে সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবো। এই লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল যে কোনো প্রোগ্রামিং এ আপনার কনসেপ্টটা পাবেন, সেখানে দেখবেন যে এই রিলেটেড কাজ থাকে আর কি। হ্যাঁ, তো আমরা একটু এক্সাম্পল দেখবো। তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে আমরা ইন্টারনালি কাজটা করব। এই কারণে আমরা প্রথমে একটা ফাংশন নেব। ফাংশনের নাম সাপোজ আমি দিলাম হচ্ছে, আগে একটা ভেরিয়েবল নেব। আমি গ্লোবালটা দেখাচ্ছি। ভ্যালু সাপোজ গ্লোবাল ভেরিয়েবল এক্স নিলাম, অথবা যে কোনো সংখ্যা আমি নিতে পারি 10। তারপরে হচ্ছে এটা আমি একটু কমেন্ট করে রেখে দিতে পারি। কমেন্ট করে রেখে দিলাম গ্লোবাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল ফাংশন এ লিখলাম, অথবা ফাংশনে আমি ডিসপ্লে লিখলাম। সাপোজ ফাংশন ডিসপ্লে। এরপরে ফাংশন ডিসপ্লে, এরপরে আমি যদি এখানে কোনো অ্যালার্ট মেসেজ দিই, অ্যালার্ট মেসেজ দিয়ে সাপোজ আমি ওই এক্সটাকে এখানে পাস করে দিব। ঠিক আছে? এক্সটাকে পাস করে দিব, তাহলে কি হবে? এক্সটা আমার আউটপুট দেখাবে, অ্যালার্টের মধ্যে এর মানটা দেখাবে। তো তাহলে আমি আর একটা ভেরিয়েবল নেই, সরি আর একটা ফাংশন নেই। ফাংশন নিলাম হচ্ছে y ইকুয়াল ধরেন 20 দিলাম। ও সরি, এখানে ফাংশন আমি ভুল করছি। ফাংশন আমি দিব হচ্ছে ফাংশন ডিসপ্লে 2 দেই। ডিসপ্লে 2 নম্বর লাইনে এই জায়গায় হ্যাঁ x তারপরে অ্যালার্ট এর মধ্যে দিব হচ্ছে আমি এখানেও দিব হচ্ছে সাপোজ আমি ওই এক্সটাকে দিব। এখন আমরা জানি যে ফাংশনকে ব্যবহার করার জন্য, ফাংশনকে যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে ফাংশনকে কল করতে হয়। ফাংশনকে কল করি, ফাংশনকে কল করলে হচ্ছে আমার ডিসপ্লে এটাকে কল করি। তাহলে এই অবস্থায় যদি আমি এটাকে রান করি, আসছে আমার, তাই না? এখন এই যে গ্লোবাল ভেরিয়েবলটা, এই গ্লোবাল ভেরিয়েবলকে করতে পারতেছি। লোকাল ভেরিয়েবল বলতে ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয়। যদি আমি এখানে ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই, কিন্তু এর ভিতরের যে অংশটুকু এটা হচ্ছে লোকাল, এটাকে লোকাল বলা হয়। তো সেই লোকাল গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি ফাংশনের ভিতর থেকে কল করতে পারতেছি। ঠিক আছে? ফাংশনের ভিতর থেকে কল করতে পারতেছি, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের এক্সাম্পল। আবার 10, কারণ দুইবার আমি ফাংশনটাকে কল করছি।
কল করার কারণে দুইবারই আমি এটাকে পাচ্ছি। তার মানে হচ্ছে আমি লোকাল ভেরিয়েবলটাকে যে কোনো সময় ফাংশনের ভিতরে থেকে বা ফাংশনের বাইরে থেকে আমি এটাকে পাই, মানে মানে কল করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি কোনো ধরেন ইয়াকে কি বলে যে কোনো ভেরিয়েবলকে এর মধ্যে ডিক্লেয়ার করি, সাপোজ কি বলে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করি, আমি এটা একটু কমেন্ট করে রাখলাম। ফাংশন দিলাম ডিসপ্লে 3, এখানে কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল দিলাম হচ্ছে x ইকুয়াল 10, alert x। ভুল করেছি, ও আমার ফাংশনটাকে কল করা হয়নি না। তো এখন এটাকে আমি আর একটা ফাংশনের ভিতরে এটাকে পেতে যাই, হ্যাঁ, আর একটা ফাংশন তৈরি করি, ফাংশন ডিসপ্লে 4। এখানে গিয়ে আমি অ্যালার্ট মেসেজের মধ্যে এখানে এক্সটাকে কল করি, এরপরে এখানে ডিসপ্লে 4 আমি কল করি। আচ্ছা, তাহলে এটা পরবর্তীতে ইয়া করছে, আপডেট করছে। এটা নরমালি এটাকে কল করা যাবে না, মানে এই ভেরিয়েবলটাকে এইখান থেকে নরমালি পাওয়া যাবে না, বুঝছেন? এটা লোকাল ভেরিয়েবল দিয়েছিল, পরবর্তীতে হয়তো আপডেট করছে। নরমালি এটাকে আমরা পাবো না এখানে। হ্যাঁ, আর ডিসপ্লে 3টা কল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে 3টা কল হচ্ছে। ডিসপ্লে 3 যেটা ওটা আচ্ছা হ্যাঁ, এটাকে আমি কমেন্ট করে নাই, তাই তো বলি। হ্যাঁ, এটাকে এখন বা না, এটাকে কল করা যাবে না তাহলে আমার দ্বারা, এটাকে কল 30 করা নম্বর যাবে। লাইন স্যার, হ্যাঁ, এটাকে কল করলাম না। 30 নম্বর লাইনটা হ্যাঁ বলেন, ঠিক আছে স্যার? এখন ঠিক আছে না? এটাই বলতেছিলাম আমি। এখন দেখি ঠিক আছে কিনা। আসছে কিছু? আসে নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে তার লোকাল জিনিস। হ্যাঁ, এই লোকাল ভেরিয়েবল হওয়ার কারণে এখান থেকে তাকে আমি পাচ্ছি না। এটি হচ্ছে লোকাল এবং গ্লোবালের কনসেপ্ট। লোকাল ভেরিয়েবলটাকে সাধারণত আমরা একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করলে ওই ফাংশনের ভিতরে যতটুকু জায়গা আছে বা যতবার আমি কল করতে চাই কল করতে পারবো, ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারবো, কিন্তু ফাংশনের বাইরে এটাকে ব্যবহার করতে পারবো না। মানে ফাংশনের বাইরে বলতে আরেকটা ফাংশন আমি ব্যবহার করতে পারবো না। আর গ্লোবালটাকে আমি ফাংশনের যে কোনো ফাংশন, এখানে 50টা ফাংশন থাকলেও আমি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো। এই কারণে অনেক সময় আমরা কিছু কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটা আমাদের বিভিন্ন সময় দরকার হয়, ওটাকে গ্লোবালি ডিক্লেয়ার করি সাধারণত। গ্লোবালি ডিক্লেয়ার করলে যেটা হয়, ওটা আমরা যখন তখন আমরা ওটাকে ব্যবহার করতে পারতেছি। বুঝতে পারছেন? তখন দেখা গেল যে একই জিনিস একই ধরনের কাজ করার জন্য বারবার আমার কোড ব্যবহার, এই কোড লিখতে হচ্ছে না। সাপোজ আমি আপনার একটা টোটাল স্যালারি তৈরি করবেন, টোটাল স্যালারি একটা তৈরি করবেন, তো আপনি এখানে একটা ভেরিয়েবল তৈরি করে রেখে দিয়েছেন, ভেরিয়েবল টোটাল ইকুয়াল 0 দিয়ে রাখছেন। তাহলে আপনি সরি, এখানে 0 দিয়ে রাখলাম। এটাকে যদি দরকার হয়, গ্লোবাল তৈরি করে রাখছেন, এখন এখানে বিভিন্ন সময় দরকার হবে। সাপোজ এটা জানুয়ারি মাসের স্যালারি, ফেব্রুয়ারি মাসের স্যালারি বা ইত্যাদি, বা অমুক ডিপার্টমেন্টের স্যালারি, বিভিন্ন রকমের ফাংশন আপনি এটাকে ব্যবহার করছেন, ফাংশনের নাম দিয়ে। এখন ফাইনালি আপনার টোটাল ভেরিয়েবলটা লাগবে। তাহলে প্রত্যেকবার যদি আপনি টোটাল এখানে তৈরি করেন, তাহলে দেখা গেল যে বারবার কোড লেখা রাখতেছে। তো একবার আপনি ডিক্লেয়ার করে রাখলেন, ওইখানে গিয়ে ওটা সব ফাংশনগুলোর ভিতরে ওটাকে জাস্ট আপনি ব্যবহার করবেন। বুঝতে পারছেন? অথবা যদি আপনি স্যালারিও এখানে ধরে রাখেন যে অমুক ডিপার্টমেন্ট বা অমুক ডিপার্টমেন্ট ইত্যাদি করে রাখেন, সেটাও আপনি গ্লোবালি তৈরি করে রাখতে পারবেন। তাহলে একই কোড আপনার বারবার লিখতে হচ্ছে না। তো কোডকে মানে রিউজ করতে সহজ করে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। বুঝতে পারছেন? আচ্ছা, আর এরপরে আমরা একটু দেখবো যে ডেটের কিছু মেথড আছে।
আমাদের ডেট ফাংশনে ডেট গেট ডেট এরকম একটা মেথড আছে, মেথড বা ফাংশন যেটাই বলেন ডেট অবজেক্টের, এই জিনিসগুলো একটু আমরা দেখবো কিভাবে এগুলা কাজ করে একটা একটা করে। এখানে আমি সাপোজ একটা h2 বা h1 একটা ইয়ে করতে পারি, তো এখানে তো করা যাবে না। এখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে পারি, সাপোজ একটা ভেরিয়েবল x তৈরি করে নিউ ডেট একটা অবজেক্ট আছে। আমরা জানি যে নিউ, গত ক্লাসে দেখেছিলাম যে নিউ অপারেটরের মাধ্যমে বা নিউ কিওয়ার্ডের মাধ্যমে অবজেক্ট তৈরি করা যায়। অবজেক্ট তিনটা ওয়েতে মেবি আমরা দেখেছিলাম, তাই তো? একটা নিউ দিয়ে, আরেকটা হচ্ছে অবজেক্ট কিওয়ার্ডটা দিয়ে, আরেকটা হচ্ছে আরেকটা কি জানো ভুলে গেছি আমি নিজেই। একটা নিউ কিওয়ার্ড দিয়ে, আরেকটা হচ্ছে অবজেক্ট, এরকম অবজেক্ট কিওয়ার্ড লিখে OBJECT এরকম অবজেক্ট কিওয়ার্ড দিয়ে, আরেকটা কিভাবে জানো আমরা অবজেক্ট তৈরি করেছিলাম আমি ভুলে গেছি আমি নিজেও। তো তিনটা ওয়েতে করছিলাম, তার মধ্যে দুইটা জায়গাতে আমাদের নিউ ছিল। তো এই নিউ কিওয়ার্ড দিয়ে আমরা অবজেক্ট তৈরি করব। ওকে, এখন এই অবজেক্টটা নিউ ডেট যখন দিব তখন ডেটের একটা ইনফরমেশন সে আমাদেরকে দিবে, ঠিক আছে? এই ইনফরমেশন দিবে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই বা আউটপুট দেখতে চাই, তাহলে আমরা একটু এখানে দেখতে যাই। ধরেন ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে হচ্ছে আমরা ওই এক্সটাকে আউটপুট দেখতে পাই। আছে, তাহলে একদম ফুল ডিটেলস, আজকে আগস্টের কত তারিখ, তারপরে হচ্ছে কি বার, এরপর হচ্ছে কত সাল, কয়টা বাজে, হ্যাঁ, তারপরে জিএমটি যেটা আমরা আমাদের কোন টাইম জোন, এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম, যেটা একদম ডিটেলস আছে এই ডেট অবজেক্টের মাধ্যমে। বুঝতে পারছেন? অনেক সময় কিন্তু এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে, বিভিন্ন সময় ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনার ডেট মান্থ বা এগুলো দেখানো হয়, বুঝতে পারছেন, আবার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তো এইটা যদি আপনি ধরেন এখন 4 আছে, একটু আবার রিফ্রেশ করেন, এখন দেখেন 5 বাজে, আমার পিসিতে কিন্তু 3টা 5 বাজে এই মুহূর্তে, একটু আগে 4 ছিল তখন 4 দেখাচ্ছিল, বুঝতে পারছেন? সেকেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেকেন্ড যদি আমার এখানে পিসিতে দেখাচ্ছে না, কিন্তু সেকেন্ড কিন্তু আলটিমেটলি চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু দেখেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এরকম রিয়েল টাইমটা বা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন টাইম করে, যে খেলার ওয়েবসাইট গুলাতে, হ্যাঁ, টাইম কিন্তু চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি বা ইয়ে হয়। এই জিনিসটা আমরা এই ডেট অবজেক্টের মাধ্যমে পেতে পারি। আচ্ছা, এরপরে এগুলাকে আমরা একটু ভেঙ্গেও দেখবো, মান্থলি কিভাবে পাই, ইয়ারটা শুধু কিভাবে পাই, মান্থ কিভাবে পাই, এটা একটু ভেঙ্গে আমরা দেখবো। হ্যাঁ, ডিটেইলস এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, ডেটের আরো কিছু মেথড আছে, তার মধ্যে এখান থেকে এটাকে ইয়ে করে দেই, কমেন্ট করে দেই। আমি এখান থেকে শুরু করে দিলাম হচ্ছে ডেট অবজেক্ট শুরু করে দিলাম এখান থেকে। আচ্ছা, দিতে হবে আবার একটা ভেরিয়েবল দেই x দেন, এরপর হচ্ছে নিউ ডেট এরপরে আপনি যদি চান যে ওই x ডট একটা ফাংশন আছে গেট
ফুল ইয়ার, ফুল ইয়ার, ফুল ইয়ার। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, অথবা এটাকে ডকুমেন্ট ডট রাইট করলে সমস্যা নাই, অথবা এটা কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে অথবা h2 এর মধ্যেও রান করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, অসুবিধা নাই। তো এটাকে যদি ভেরিয়েবলের মধ্যে রাখেন, ধরেন ভেরিয়েবল রাখলেন, ভেরিয়েবল ডি দিয়ে রাখলেন, এখন এই ভেরিয়েবল ডিটাকে যদি প্রিন্ট করেন সেটা হবে অথবা আমরা চাইলে ওই inner dot html এর মাধ্যমে ইয়া করতে পারবো। আসে নাই আমার এখানে, আমরা এখানে এটাকে আমরা inner dot একটা ট্যাগের মধ্যে লিখি। ধরুন এখানে একটা ট্যাগ তৈরি করলাম, h2 ট্যাগ তৈরি করে এর মধ্যে আইডি দিয়ে রাখি, আইডি দিয়ে রাখলাম হচ্ছে my h2 mh2, এটা দিলাম। এখানে এসে আমরা get element by id বলতে পারি। এখানে যদি আমরা বলি যে document dot get element by id, একবারও বলতে পারবো element by id, element by id, এখানে এসে বলবো হচ্ছে inner dot html, element by id, এখানে আমার আইডি নাম বলে দিতে হবে mh2, এটা inner html এর মধ্যে আমি বলবো হচ্ছে ওই x dot get full year, ফুল ইয়ার, ওয়াইটা ক্যাপিটাল লেটারে হবে ফুল ইয়ার, এটা দরকার নেই। তাহলে আমার h2 এর মধ্যে এটা লেখা আসবে, তাই তো? এই দেখেন ফুল ইয়ার যদি আপনি চান তাহলে পুরো বছরের একটা ইয়া এটা পাবো। আমরা আলাদা আলাদা করে দেখতেছি প্রত্যেকটা। এখন যদি মান্থ চান, গেট মান্থ, ঠিক আছে, তাহলে গেট মান্থ যদি চান তাহলে গেট মান্থ দিলেও মান্থের হিসাবটা চলে আসবে। ওকে, তাহলে সেটা একটু দেই। আমি এখানে এইটাকে একটু কমেন্ট করে এই লাইনটা আমি পড়ে লিখবো, তাহলে আপনাদের যদি ফাইলটা নিতে চান তাহলে দেখতে সুবিধা হবে। get element by id, এখন দিব হচ্ছে get month, get month নামে একটা ইয়ে আছে, get month, document dot get element by id, get month। ওকে, আমরা এখন দেখি এটা মাস কি, এটা হচ্ছে আমাদের অগাস্ট, তো 8 মাস, তাই তো 7 আসছে। আমাদেরকে এই মান্থ যখন আমরা দিতে যাব তখন মান্থের সাথে +1 দিতে হবে। হ্যাঁ, +1, যে মানটাই আসবে সেটার সাথে +1 দিতে হবে। এর মাধ্যমে আমরা মান্থের হিসাবটা আনতে পারি, ঠিক আছে? এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কোন একটা অ্যারের মধ্যে যদি মান্থ যতগুলো আমাদের আছে সব মান্থগুলো যদি লিখি, লেখার পরে আসলে আমাদের কোন মাসটা আমরা চাচ্ছি এটা যদি গেট মান্থটা ব্যবহার করি তাহলে সেটাও আনতে পারি, সেটা একটু দেখি। এটা আমি কমেন্ট করে দিব। এখানে আমরা একটা ভেরিয়েবল নেই মান্থ নামে একটা ভেরিয়েবল নিলাম, বা মান্থ নামে একটা অ্যারে নিব, ভেরিয়েবল না ঠিক অ্যারে নিব। এর মধ্যে হচ্ছে আমরা মাসের নামগুলো লিখবো, ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে লিখবো। এটা আমরা ছোট্ট একটা কাজ করতে পারি, জানুয়ারি, ফেব্রুয়ারি এইভাবে লেখার একটা সহজ একটা ওয়ে আছে। আমরা যদি এক্সেলে যাই দেখবেন যে খুব সহজ একটা ওয়ে আছে, আপনারা অনেকে হয়তো জানেন, নাও জানতে পারেন। দ্রুত আমরা নিয়ে আসতে পারবো এর মাধ্যমে, আমাদের ইয়ে করতে হবে না। সাপোজ আমি জানুয়ারি লিখবো, জানুয়ারি লিখে আমি যদি এইদিকে টান দেই ডিসেম্বর পর্যন্ত চলে আসছে। তো আমরা এটাকে কপি করে নিলাম, কিন্তু এটা কপি করলে তো হবে না, আসলে একটা একটা করে যে লিখতে হবে। হ্যাঁ, একটা একটা করে লিখতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আর হলো না। জানুয়ারি, তারপরে হচ্ছে
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি স্পেলিং ঠিক আছে কিনা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ওকে তারপরে হচ্ছে মার্চ মার্চ তারপরে হচ্ছে এপ্রিল তারপরে হচ্ছে মে তারপরে হচ্ছে জুন তারপরে হচ্ছে জুলাই জুলাই তারপরে হচ্ছে আগস্ট আগস্ট তারপরে হচ্ছে সেপ্টেম্বর 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 তারপরে হচ্ছে অক্টোবর অক্টোবর এরপরে হচ্ছে নভেম্বর তাই না নভেম্বর 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 হ্যাঁ ঠিক আছে নভেম্বর এরপর হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর তাহলে আমরা একটা এর মধ্যে নিলাম স্পেলিংটা একটু চেক করি আপনারা দেখেন জানুয়ারি ঠিক আছে তারপর হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তারপর নভেম্বর ডিসেম্বর তাই তো আচ্ছা এখন এটাকেও যদি আমরা গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে নিতে চাই আসলে কোন মাস এটা তো আমরা জানি না হ্যাঁ এটা কিন্তু আমরা এখনো জানি না বাট এখন জানতে পারবো এর মাধ্যমেই document dot write document dot get element by id এর মাধ্যমে হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে আমাদের অবজেক্টের নাম কি my mh2 dot inner html dot inner html এর মধ্যে আমরা ওই যে মান্থ ভেরিয়েবল যে ছিল দ্যাট মিন্স ইয়াটা অ্যারেটা ডট সরি এটা তো একটা অ্যারের মধ্যে আমাকে বলতে হবে ওই ইয়ার নাম যে আমার ডেটের যে ভেরিয়েবলটা আছে ডেট ডট আগে যে গেট মান দিলাম সেই এটাই গেট মান্থ এটা দেন এখন মাসের নামটা আশা করি আসবে গেট এলিমেন্ট বাই আইডি ওইখানে h1 এর মধ্যে h2 এর মধ্যে বসবে দরকার নাই চলে আসছে তাহলে গেট মান্থের মাধ্যমে আমরা মাসের নামটাও যতগুলো মাস আছে তার মধ্যে থেকে আমরা মাসের নামটাও খুঁজে পেলাম ক্লিয়ার কি সবাই আচ্ছা ধাপে ধাপে করাচ্ছি কিন্তু এগুলো একটু মনে রাখবেন ওকে এটাও দরকার নেই আমার এখন পর্যন্ত আমরা শুধু ডেট পাই নাই হ্যাঁ যা হচ্ছে 27 তারিখ সেটা শুধু অনলি ডেট এটা পাই নাই প্রথমবার পেয়েছিলাম সবগুলো একসাথে তাই তো এবার ওটা পাবো একটা লাইনে আমি লিখবো গেট এলিমেন্ট বাই আইডি এর মধ্যে লিখবো হচ্ছে mh2 inner html x dot get date এটা পেলাম এটা আমরা যদি দেই তাহলে আমরা এক্সাক্ট যে ডেটটা সেটাই পাবো 27 তারিখ আছে শুধু যদি ঘন্টা পেতে চান কয়টা বাজে এখন এটা যদি পেতে চান document dot get element by id তারপর হচ্ছে এর মধ্যে mh2 dot inner html x dot get hour h বেশি আওয়ার পাবেন তো get hours এটা যদি দেন কটা বাজে এখন 3টা তো 15 ধরবো 15 দেখাবে আচ্ছা
এরপরে আরো আছে, এটাকে আমি যদি একটু কপি করি, কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি করলাম, এখানে হচ্ছে কমেন্ট করে দিলাম এটা। এখানে যদি গেট আওয়ার না বলে আমরা বলবো গেট গেট মিনিটস মিনিটস। 18 বাজে, 3টা 18 বাজে। হ্যাঁ, এটাকে কপি করেন, কপি করে এখানে দিবেন হচ্ছে গেট সেকেন্ডস, গেট সেকেন্ডস। একটু পরে আবার দেই, রিফ্রেশ করি, রিফ্রেশ করি, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, 43। ডুপ্লিকেট করলাম, মিলি সেকেন্ড, গেট মিলি সেকেন্ড, মিলি বানান ভুল হইলো, LLI, মিলি সেকেন্ড, সেকেন্ড, মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড। দেখেন, এরপরে আল্লাহ আকবার, এখানে দেন গেট ডে। আজকে কততম দিন সপ্তাহের? বলেন তো, কে বলতে পারবেন? রবিবার হিসাবে তো 14 দিন। 14 দিন, সেটা হিসাবেই আসছে, কারণ এটা তো তাদের হিসাবেই আসবে। বুঝছেন, তাদের হিসাবে আসবে। আচ্ছা, এখন যদি আমরা ধরেন আসলে কি বার, এটা এটা যদি পেতে চাই, তাহলে আর একটু কাজ করতে হবে। আর একটু কাজ করতে হবে, যেটা সেটা এখানেই করে নি। এটা বাদ দেই, এটা এটা কমেন্ট করে রেখে দেই। ভার ডেস নামে একটা ইয়া তৈরি করলাম, অ্যারে তৈরি করব। হ্যাঁ, অ্যারে। এর মধ্যে সানডে থেকে শুরু হবে, সানডে, সানডে, টিউসডে, তারপরে ওয়েডনেসডে, ঠিক আছে না? তারপরে হচ্ছে থার্সডে ডে, তারপর হলো কমা ফ্রাইডে, কমা স্যাটারডে। আসেন এবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে mh2 inner html, তারপর ডেস, ওই যে আমার ভেরিয়েবল জানে কি তৈরি করা ছিল, নিউ ডেটের, এই যে এখানে x ডট গেট ডেট। আজকে যেবার সেবারে চলে আসছে। পারবে এখন এই কাজগুলা? সুজন,
সুজন সাহেব পারবো? সুজন সাহেব নাই। আচ্ছা, জন চাকমা? পারবো। আমি কিন্তু এতক্ষণ আপনাদের দেখি নাই, আপনারা আছেন কি না না চলে গেছেন, একা একা কথা বলতেছি, কথা বলার সময় কাউকে তো দেখা হয় না, কাজই করি। আচ্ছা ঠিক আছে, সবাই আছেন, ঠিক আছে। তাইলে এটা 10-15 মিনিটের মধ্যে করে ফেলেন। আমি আপনাদের কাছে কো-হোস্ট বানিয়ে দিচ্ছি। আমার আজকে এখানে বৃষ্টি হচ্ছে তো আনফরচুনেটলি কোনো সময় ইয়ে হতে পারে, তারপরে আমার তো ব্যাকআপ আছে, আমিও ব্যাকআপ রেখে দিয়েছি, মোবাইল ডাটা থাকে সব সময়। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনাদের কো-হোস্ট বানিয়ে রাখতেছি আমি এখন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ট্রাই ক্যাচ, আমরা ট্রাই ক্যাচটা দেখবো। ট্রাই এর মধ্যে আমরা যে কোডটার ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আমরা ট্রাই এর মধ্যে দিব, ট্রাই কিওয়ার্ডের মধ্যে দিব। ট্রাই ট্রাই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে হচ্ছে আমি একটা কাজ করব। সাপোজ var ভেরিয়েবল নিলাম, মানে একটা অ্যারে নিলাম, var x নিলাম, x নিয়ে আমি হচ্ছে কিছু মান দেই, সাব ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে হচ্ছে কিছু নাম্বার আমি লিখি, সাপোজ 35 লিখলাম, লিখলাম 63 লিখলাম। এরপরে হচ্ছে কমাটা বাইরে হলো। এখন আমি এখানে ডকুমেন্ট ডট রাইট লিখলাম, x লিখলাম, হ্যাঁ, আর একটা লিখলাম ডকুমেন্ট ডট রাইট y। এখন ট্রাই লিখলাম, ট্রাই এর পরে আমার যেটা ভুল আমি ধরতে চাই সেটা লিখতে হয় হচ্ছে ক্যাচের মধ্যে, ক্যাচ, CATCH, এই একটা কিওয়ার্ড আছে, এর মধ্যে হচ্ছে আমি একটা ক্যাচ লিখবো। এই ক্যাচ লেখার জন্য আমি হচ্ছে এটাকে যে কোনো নাম, এখানে ই অথবা EX যে কোনো নাম আমি এটা দিতে পারি, এটা দিয়ে পরবর্তীতে আমি মেসেজের মধ্যে এটা দিব আর কি। তো এখানে হচ্ছে আমি দেই হচ্ছে ই, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিতে হবে। এখন আমি অ্যালার্ট মেসেজের মধ্যে একটা মেসেজ দিয়ে দিব, অ্যালার্টের মধ্যে বলে দিলাম এরর ইজ, বলে এখানে ডট, ও ডটটা দিতে হয় না, এখানে তো প্লাস চিহ্ন দিতে হয় না, প্লাস ই ডট, ওই যে ক্যাশের মধ্যে যেটাই আমি দিই না কেন, ই দেই আর এক্স দেন বা যেটাই দেন, ই ডট মেসেজ, ই ডট মেসেজ দিলাম। এখন এটাকে যদি আমি রান করি, error is not defined, আচ্ছা, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমি এখানে y লিখেছি, ক্যাচের মধ্যে হচ্ছে ই, আমার এখানে একটা ইরর আসবে, সেটা হচ্ছে এই যে এই ইররটা আসবে, কারণ আমি এই নামে কোনো ইয়া করিনি, আনডিফাইন করছি, মানে এটাকে আনডিফাইন বলে, মানে এই নামে কোনো ভেরিয়েবল আমি তৈরি করি নাই, বুঝতে পারছেন? এই নামে কোনো ভেরিয়েবল আমি তৈরি করি নাই। আবার রান করি, error is not defined। এখানে নরমালি একটা মেসেজ আসার কথা, সেটা হচ্ছে আনডিফাইন, মানে আনডিফাইন বলতে কি, এই যে এই ভেরিয়েবলটা যে ডিফাইন করবে সেটা আসার কথা। আমি এটা না দিয়ে যদি দেই reference is not defined, এই যে সরি,
এরর ইজ রেফারেন্স এরর, ওয়াই ইজ নট ডিফাইন্ড, এই যে এটা হচ্ছে একটা এরর, ঠিক আছে। এটা হচ্ছে একটা এক্সেপশন যে ওয়াই ইজ নট ডিফাইন্ড, আমাকে মেসেজ দিয়ে দিল। এরপরে যদি আমি কোনো কাজ করি তাহলে আমার নরমাল কাজগুলো হতে থাকবে। তো এখানকার কনসেপ্টটা হচ্ছে যে যদি আমি এক্সেপশন হয়ে যায় তো বাকি যে কাজগুলো আমি করছি পরবর্তীতে যদি করি তাহলে সেই কাজগুলো আর ঘটবে না, থেমে যাবে, আমার প্রোগ্রামটা পুরো থেমে যাবে, আউটপুট দিবে না। বাট এখানে যেটা করবে সেটা হচ্ছে যে আমাকে মেসেজ দিবে, কিন্তু পরবর্তী যে কাজগুলো আছে, এখানে সাপোজ আমি এখানে আরো অনেকগুলো কাজ করলাম, ইত্যাদি ইত্যাদি করলাম, তখন সেই কাজগুলো আমাকে সে দেখিয়ে দিবে এবং আমাকে মেসেজটা দিয়ে দিবে। আর যদি আমি ট্রাই কেস না দেই তাহলে আমাকে মেসেজ দিবে, ঠিক আছে, কিন্তু মেসেজ দেওয়ার পরে পরের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাকে আর করতে দিবে না। এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে ট্রাই কেসের পরে ফাইনালি একটা কথা আছে। হ্যাঁ, ফাইনালি কনসেপ্টটা হচ্ছে, যদিও এখানে ফাইনালিটা ওইভাবে খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু ফাইনালি কনসেপ্টটা হচ্ছে যে ট্রাইয়ের মধ্যে সাপোজ কোনো ভুল হয়ে গেল, তখন ধরেন ক্যাশের মধ্যে যখন কোডটা আসবে তখন ক্যাশটা তাকে ধরে ফেলবে। ওকে, ধরে ফেললে তখন ক্যাশে প্রিন্ট করে দিবে, যেমন এই যে আমাকে অ্যালার্টে প্রিন্ট করে দিল। কিন্তু কোনো কারণে যদি আপনাকে ক্যাশ এটাকে ধরতে না পারে, মানে ক্যাশের মধ্যে যদি নাও আসে, ধরেন ভুল হয়ই নাই, তখন ক্যাশের মধ্যে আসবে না। কিন্তু ফাইনালি যদি লিখি, তখন ফাইনালি কিওয়ার্ডের মধ্যে আমি যে কাজটাই করব তখন ওই কাজটা সংগঠিত হবে আর কি। এখন ভুল ধরা পড়ুক আর না ধরা পড়ুক, ফাইনালি অবশ্যই এক্সিকিউট করবে। বুঝতে পারছেন? তো এর মানে কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা তো এখনো ডাটাবেস করেন নাই, বা ওই ধরনের অ্যাপ্লিকেশন যখন তৈরি করবেন একটু মনে রাখেন, ফাইনালি ব্যবহার করা হয় যে ধরেন আপনি 10 লাইন কোড আপনি এখানে লিখছেন, এখানে এটার থেকে শুরু করে 10 লাইন কোড লিখছেন। এখন এই আমরা যখন ডাটাবেজের মধ্যে ডাটা পাঠাই, তখন ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করতে হয়। এখানে এই প্রোগ্রামিং এর মাধ্যমে ডাটাবেজের সাথে একটা কানেকশন তৈরি করতে হয়, তারপরে ডাটাবেসের ডাটাটাকে মানে ডাটাবেসটা এখানে পাইতে হয়, তারপরে টেবিলের মধ্যে কুয়েরি করে টেবিলের মধ্যে ডাটাটাকে সেন্ড করতে হয়। এখন কোনো কারণে যদি ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করার পরে আপনার কানেকশন তৈরি করলেন, ডাটাবেসটা কানেকশন তৈরি করলেন, আবার ডাটাবেসকে ওপেন করতে হয়, ডাটাবেসটাকে ওপেনও করলেন, ওপেন করার পরে আপনি যখন এর পরের লাইনে কাজগুলা করছেন তখন কোনো কারণে একটা এক্সেপশন দেখা দিচ্ছে, মানে কোনো একটা এরর দেখা দিচ্ছে, তার মানে এই কাজটা আর হবে না, এক্সেপশন দেখা দেওয়া মানে কি, এখানে এই কাজটার এক্সেপশনের ভিতরে যেগুলো ছিল সেই কাজটা হলো না, তারপরে যে কোডগুলো ছিল সেগুলো এক্সিকিউট করবে। কিন্তু মেইন টাইম আপনি যে ডাটাবেসটা ওপেন করছেন, ওপেন করা অবস্থায় কিন্তু থেকে গেল, আর মাঝখানে যে কাজগুলো হওয়ার কথা না সেগুলো হলো না, পরে যে কোডগুলো অ্যাকসেপ্ট মানে নরমাল কোডগুলো সেগুলো হলো, ঠিক আছে, কাজ নরমাল ফ্লোতে চলে গেল, কিন্তু আপনার ডাটাবেসটা কিন্তু উপরে ওপেন থেকেই গেল। বুঝতে পারছেন কি, ডাটাবেসটা ওপেন থেকেই গেল, যেহেতু আপনার এখানে আর কাজ হচ্ছে না, তাহলে ডাটাবেস ওপেন থেকেই গেল। এই ডাটাবেসটাকে যদি আপনি ওপেন থেকেই রাখেন, মানে ওপেনই রাখেন, তখন হচ্ছে আপনার অনেক সময় এই জায়গাতেই হ্যাকাররা অনেক সময় ইনজেকশন চালায় বা হ্যাক করার চেষ্টা করে, ডাটাবেস অ্যাক্সেস করার চেষ্টা করে। এই কারণে ফাইনালি একটা ক্লোজ লেখা হয়, ফাইনালি একটা ব্লক লেখা হয়, ওই ফাইনালির মধ্যে এসে কোডের মধ্যে ডাটাবেসটাকে ক্লোজ করে দিতে হয়। এখন এটা যদি কেউ করে দেয়, তখন যদি ডাটাবেস ওপেন হয়ে যায়, তারপরে কোনো এক্সেপশন ধরা পড়ুক অথবা ধরুক না ধরা পড়ুক, এখন আপনার ডাটাবেসটা যদি ওপেন থেকে যায় কোনোভাবে, তাহলে মাস্ট বি এই ফাইনালির মধ্যে এসে ডাটাবেসটা অবশ্যই ক্লোজ হয়ে যাবে, তার কারণ তখন আপনার অ্যাপ্লিকেশনটা মানে আর রিস্কে থাকলো না। এই কারণে ফাইনালি ক্লোজটা ব্যবহার করা হয়, ফাইনালি ব্লকটা ব্যবহার করা হয়। তো এটা যেহেতু আপনার ডাটাবেস দেখেন নয় আর ওই ধরনের বড় অ্যাপ্লিকেশন এখন তৈরি করতেছেন না, কিন্তু কনসেপ্টটা একটু দিয়ে রাখলাম, এটা মাথায় রাখবেন। মানে এটা প্র্যাকটিক্যালি দেখাইতে গেলে আরো অনেক জিনিসই থাকবে আর কি ওর সাথে। এরপরে আপনারা আর কিছু জিনিস একটু দেখাই আপনাদের। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওওপিস, আমি এটা আপনাদেরকে গুগল থেকে নিয়ে দেখাচ্ছি। জাভাস্ক্রিপ্ট বা ওওপিএস জাভাস্ক্রিপ্ট, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। ওওপি জাভাস্ক্রিপ্ট, এই জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু ফিচার আছে। হ্যাঁ,
অবজেক্ট ওরিয়েন্টেড, যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড হোক না কেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু ফিচার আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাকশন, তারপরে আরেকটা হচ্ছে আপনার এনক্যাপসুলেশন, একটা হচ্ছে আপনার ইনহেরিটেন্স, আরেকটা হচ্ছে পলিমরফিজম। হ্যাঁ, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার, এই যে এখানে আছে ওপিএস, ওপি, তারপরে অবজেক্ট এগুলা। তারপরে আমরা কনস্ট্রাক্টর বলছিলাম মনে হয়, কনস্ট্রাক্টর বিশেষ করে ফিচার গুলো হচ্ছে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, আর হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আমি একটু এগুলোকে আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি, প্রয়োজনে আমি কাজও করে দেই। এনক্যাপসুলেশন, কিন্তু এগুলো আপনাদেরকে বুঝালে বুঝবেন কিনা ব্যাপারটা হচ্ছে এখানে। এনক্যাপসুলেশন কারণ হচ্ছে যে এটা একটু লং টাইমের জিনিস। তারপরে আর কি আছে, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন। আমি কনসেপ্ট গুলো বুঝাই দিবই, যদিও আপনারা সব নিতে না পারেন, কিন্তু অ্যাট লিস্ট ধারণা যেন থাকে। ইনহেরিটেন্স, ওকে। অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন হচ্ছে আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আবার সাথে সাথে আপনাকে কনসেপ্ট গুলো প্রত্যেকটা আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সেপশন হ্যান্ডলিং না, এই যে এইটা দেখেন, আমি এটা একটু দেখাই। ইনহেরিটেন্স এর কনসেপ্টটা হচ্ছে কারো কাছ থেকে কোনো জিনিস উত্তরাধিকারের সূত্রে নিয়ে নেওয়া, এটা হচ্ছে ইনহেরিটেন্স। কি বললাম, কারো কাছ থেকে কোনো কিছু উত্তরাধিকারের সূত্রে নিয়ে নেওয়া, এটা হচ্ছে ইনহেরিটেন্স এর কনসেপ্ট। ইনহেরিট করা মানে উত্তরাধিকারের সূত্রে পাওয়া। এখানে কোডটাকে বুঝাই, তারপর আমি করে দিচ্ছি। সাপোজ এই যে ডেট, এই ডেট কি করে আমরা একটু আগে দেখে আসলাম শুরুর দিকে, যে ডেট কি করে, ডেটের মধ্যে থাকা যে কাজগুলো আছে, যেমন গেট মান, তারপর হচ্ছে গেট ইয়ার, তারপর হচ্ছে গেট ফুল ইয়ার বলেন বা গেট আওয়ার্স বলেন, সমস্ত কিছু এই ডেট অবজেক্টের মধ্যে থাকে। এখন এই ডেট অবজেক্টটাকে যখন উত্তরাধিকারী সূত্রে কোনো একটা ক্লাস বা কোনো একটা ধরেন যে কেউ যখন সেটাকে ওই উত্তরাধিকার সূত্রে তারটাকে অ্যাসিভ করে, তখন হচ্ছে এই অবজেক্টটা, এই গেটের যে ইনফরমেশন গুলা, ডেটের যে ইনফরমেশন, দ্যাট মিনস আপনার গেট ইয়ার বা ফুল ইয়ার অথবা আওয়ার্স, মান, সমস্ত কিছু থাকে হচ্ছে এটার মধ্যে। সহজ কথায়, যখন এটার থেকে উত্তরাধিকার সূত্রে অন্য কেউ পায়, এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স। এবং ইনহেরিটেন্স করার জন্য হচ্ছে এক্সটেন্ডস একটা কিওয়ার্ড লিখতে হয়, এক্সটেন্ডস। ঠিক আছে, এখন আমি ডেটের ইনফরমেশন পেতে আমি আর এটাকে ব্যবহার করব না, ডেটটাকে ব্যবহার করব না, তখন এইটাকে ব্যবহার করব, কারণ এর মধ্যে যে ইনফরমেশন গুলো ছিল, এর যত মেথড গুলো ছিল, তখন এই ক্লাসের মধ্যে চলে আসছে। এটাকে বলা হয়, এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে আপনার ইনহেরিটেন্স বা উত্তরাধিকারী সূত্রে কোনো কিছু পাওয়া। ঠিক আছে, এটা গেল। এখানে কোডটা দেখেন কিভাবে করছে। এই যে এখানে কিন্তু আমরা নরমালি নিউ ডেট লিখতাম, নিউ ডেট, হ্যাঁ, নিউ ডেট লিখলে তারপর হচ্ছে ডেটের আমরা এই ফাংশন গুলা লিখতে পারতাম। বাট এটা না করে এখানে নিউ মোমেন্ট লিখছে। নিউ মোমেন্টটা কিন্তু নিজেদের তৈরিকৃত, এটা যে কোনো নাম আপনি দিতে পারবেন, কিন্তু যেটাই দেন না কেন এটার মধ্যে হচ্ছে এর ইনফরমেশন গুলো চলে আসছে, যার কারণে নিউ মোমেন্ট দিলেও হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি এখন নিউ ডেট, এই যে উত্তরাধিকারের সূত্রে পেয়ে গেছে। এখন এটা ধরে তখন ডেটের ফাংশন গুলো সে ব্যবহার করতে পারতেছে। ঠিক আছে, এটার ফাংশন গুলো ব্যবহার করতে পারতেছে। এই কাজটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, ইনহেরিটেন্স কিভাবে পায়। তাহলে আমি লিখি, এগুলা দিয়ে কিন্তু সবগুলো দিয়ে এখন এই মুহূর্তে আপনারা প্রফেশনাল লাইফে এই মুহূর্তে কাজ করবেন, ব্যাপারটা কিন্তু এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আপনাদের কনসেপ্টটা থাকার জন্য, বুঝছেন? কঠিন মনে হলে সমস্যা নাই, জাস্ট আপনার করতে হচ্ছে না, এই কাজগুলো আপনাদের করতে হবে। এখন এগুলা দিয়ে যে কাজ করবেন তা কিন্তু নয়, কিন্তু কনসেপ্টটা গুলো আপনাকে দিয়ে রাখলাম, কারণ এখন ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো দ্যাট এখানে যদি আমার কাছ থেকে
কারণ 20% আপনার আইডিয়াটাও থাকে, নামটাও শুনে থাকেন, কোন সময় যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট নিয়ে কাজ করেন তখন হচ্ছে আপনার ওই জিনিসগুলো সহজ হবে। আমি মূলত এই জন্যই করাচ্ছি, সো দ্যাট কঠিন মনে হলো টেনশনের কিছু নাই। কঠিন যদি মনে হয় তারপরেও কিছু টেনশনের কিছু নাই, কারণ এগুলা দিয়ে আপনি এই মুহূর্তে কাজ করবেন না। তাহলে আমরা দেখি ইনহেরিটেন্স। আমরা একটা ক্লাস নাম লিখলাম, ধরেন এখান থেকে তাদের মতো লিখলাম ক্লাস, কিওয়ার্ডটা লিখতে হবে ক্লাস। ক্লাসের মধ্যে যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন এক্স ওয়াই যেটা আমি দিলাম, বা এ বি সি দেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এ বি সি টা না দিয়ে একটা ইয়ে দেই, মাই টাইম, এটা দিই। এখন এক্সটেন্ডস এই কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ডেট। এখন কি হলো, এই ডেটের যে কাজটা ছিল এইটা এখন মাই টাইমের মধ্যে চলে আসলো। উত্তরাধিকার হচ্ছে ডেটের ফাংশনালিটি গুলা এখন মাই টাইমের মধ্যে চলে আসলো। ওকে, এখন কনস্ট্রাক্টর একটা কিওয়ার্ড আমাদেরকে লিখতে হবে। কনস্ট্রাক্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশন, স্পেশাল টাইপ অফ ফাংশন। হ্যাঁ, কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল টাইপ অফ ফাংশন। তো এখানে সুপার একটা কিওয়ার্ড আছে, সুপার। এই সুপার কিওয়ার্ড লিখলে হয় কি, কারণ আপনারা এখানে আরো কাজ করে রাখছেন, যখন আপনি সুপার কিওয়ার্ড ব্যবহার করবেন তখন এর যে মানে কনস্ট্রাক্টর যে আছে এইটাকে সে মানে ধরে আর কি। আচ্ছা, এরপরে আমরা এখন লিখবো হচ্ছে var, কোন একটা ভেরিয়েবলের নাম দেই, ধরেন আমি এম দেই বা যে কোনো নাম দেই, ডি দেই, নিউ। আমি মূলত এই দুইটা জায়গাতে বোঝাতে যাচ্ছি, এই যে এই লাইনটা আর এই লাইনটা, এটা যারা বুঝবেন তারা ইনহেরিটেন্সটা অ্যাট লিস্ট বুঝবেন আর কি। এই লাইনটা 82 নাম্বার লাইন, আর এখানে ডাবল লাইন, এই লাইনটা। এখানে আমরা এখন লিখবো হচ্ছে মাই টাইম। এটা মূলত আমরা এটা করতাম না, কিন্তু এটা করতাম হচ্ছে ডেট। এটাই করে আসছি আমরা এর আগে। মানে এখন এটা যদি লেখেন তাহলে কি হয়, এখন আপনার document.write ln বা যেটাই দেখেন, যেটাই লেখেন, বা get element by id যেটাই করেন, সেখানে আমরা এই a d dot get month এটা লিখবেন না, এটা লিখবেন আপনি, তার সাথে এক যোগ করে দিবেন না কি করেন সেটা পরের জিনিস। তারপরে হচ্ছে আপনার আবার কি দিবেন, d dot get day এরকম দিতেন। বাট এখানে কিন্তু এই কাজটা করতেছি হচ্ছে আমরা ডেট দিয়ে না, হচ্ছে মাই টাইম দিয়ে। কারণ মাই টাইমটা কিন্তু আমার নিজের তৈরি করা, মাই টাইমের মধ্যে এর যা বৈশিষ্ট্য ছিল সেটা এখানে ইনহেরিট হয়েছে, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। এখন আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট এলনে দেওয়া যায়, এখানে আমরা ওনারা লিখছে কারেন্ট ডেট, আমরা লিখে রাখতে পারি, এটা হচ্ছে জাস্ট ইউজারকে শো করার জন্য, বোঝার জন্য। কারেন্ট ডেট আজকের দিনটা দেখানোর জন্য লেখাটা শো করবে জাস্ট। তারপর আছে ডকুমেন্ট ডট রাইট এলএন, এখানে হচ্ছে ওই যে এম ডট না ডি ডট কেন দিব, গেট ডেট। তার আগে প্রথমে ডেট আসবে, ওকে, ডেট আসবে, এই ডেট ফাংশন এটা। তারপরে হচ্ছে আমরা ডেটের পরে একটা যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে চাই অথবা একটা হাইফেন দিতে চাই, মানে ডেট আজকে ডেট, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ আসবে বা একটা হাইফেন আসবে, তাহলে আমি প্লাস চিহ্ন দিয়ে ওটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আমি যা দেখতে চাই সেটাই জাস্ট দিব, এটা হাইফেন দিলাম। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু ওই যে ইয়ার সাথে আমাদেরকে মান্থের সাথে একটা 1 প্লাস করে দিতে হয়, যার কারণে এখানে যেহেতু দুইটা জিনিস লিখবো এই কারণে আমি এই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারি। তাহলে ডি ডট গেট মান্থ, তারপর এটা শুরু শেষ এর সাথে প্লাস 1 দিয়ে দিলাম। এরপরে আমরা আর একটা হাইফেন দিব, ডাবল কোটেশন তারপরে হাইফেন, তাহলে আমার কি দেখাবে, ডেট দেখাবে, তারপরে মান্থ দেখাবে, হাইফেন দিয়ে তারপরে
আমার ফুল ইয়ারটা দেখাবে। তাহলে ফুল ইয়ার দেখার জন্য আমি এখানে আবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম হচ্ছে ডি ডট গেট ফুল ইয়ার, গেট ফুল ইয়ার না ফুল ইয়ার, ওকে শুরু শেষ দিয়ে দিলাম। দেখেন কারেন্ট ডেট চলে আসছে, এটা তো আসবেই, আসার তো কথা, এটা সমস্যা না। এই লাইনের সমস্যা না, এই লাইনের সমস্যা না, মানে মূল সমস্যা না, মূল কথা না, মূল কথা তো হচ্ছে এটা, এটা আমরা ডেট দিয়ে আনতাম, সেটাকে আমরা এই কাস্টম আমরা আমাদের তৈরি করা একটা ক্লাসের মাধ্যমে, এটা হচ্ছে ইনহেরিটেন্স। জানি না আপনাদের কাছে কতটা কঠিন মনে হলো, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড বুঝাইতে গেলে একটু সময় নিয়ে ধীরে ধীরে বুঝাইতে হবে। যদিও আপনাদের কাজ করতে হবে না, আমি চাচ্ছিলাম যে একটু আপনার কনসেপ্টটা যাতে মাথায় থাকে। আর একটা দেখাই পলিমরফিজম, পলিমরফিজম এই যে এখানে আছে। পলিমরফিজমের কাজটা হচ্ছে বহুরূপিতা, হ্যাঁ বহুরূপিতা, বহুরূপ ধারণ করে সে, এটাকে বলা হয় পলিমরফিজম। পলিমরফিজম ক্লাস এ ডিসপ্লে একটা ফাংশন, তারপরে হচ্ছে ডকুমেন্ট.রাইট is invoked, ওকে b plus b extends a, তাহলে মূলত এটা থেকেই তৈরি করছে ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশনটাকে আর কোনো কাজ করাই নাই, এটা দিচ্ছে শুধু সে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের আচরণ করবে। নিউ বি, তখন আউটপুট আসতেছে a is invoked, তাহলে বি কি হলো, বি এর মধ্যে এ, তাহলে এটা আসলে যাকে যার কাছ থেকে নিচ্ছে সেখানে গিয়ে সে কাজ করতেছে। ঠিক আছে, আমি এটা ওটা দেখাচ্ছি। ওকে, পলিমরফিজম না, তার মতো করে তৈরি করি ক্লাস এ, ক্লাস এর মধ্যে আমি ডিসপ্লে নামক একটা ফাংশন তৈরি করতে পারি, ডিসপ্লে ফাংশন। ওকে, এই ডিসপ্লে ফাংশনটা, আচ্ছা ডিসপ্লে ফাংশনের মধ্যে আবার আরেকটা কাজ করছে তারা, যে কাজটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এলএন, যে কোনো কিছু একটা লিখছে, হ্যালো লিখবো, সমস্যা নাই। ওকে, ফাংশনের বাইরে গিয়ে এখন হচ্ছে এই ক্লাসের বাইরে আরেকটা ক্লাস তৈরি করবে, সাপোজ ক্লাস বি এক্সটেন্ড, এক্সটেন্ড আপনারা দেখলেন এ, এক্সটেন্ড এ, এক্সটেন্ড একটু আগে বললাম আপনাদেরকে, হ্যাঁ ওই যে ইনহেরিট করার জন্য, ইনহেরিট তার মানে এখন দেখেন এই এ ক্লাসের মধ্যে যে কাজটা করা ছিল, কি কাজ করা ছিল, একটা ফাংশন ছিল, ফাংশনের মধ্যে কি ছিল, একটা লাইন প্রিন্ট করা ছিল বা আউটপুট ছিল, সেটা এ কে ইনহেরিট করার কারণে, এক্সটেন্ড করার কারণে এখন সেই জিনিসটা কিন্তু এখন বি এর মধ্যে চলে আসছে, এটা ইনহেরিটেন্স, তাই তো গেল। তাহলে আমি এখানে আর কিছু লিখবো না, এখানে না লিখে এখানে আমি সাপোজ হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করি, না তৈরি করলেও কোনো সমস্যা নাই, অথবা ভেরিয়েবল তৈরি করি, ভেরিয়েবল তৈরি করে সাপোজ বি দিলাম, বি বি ইকুয়াল নিউ বি, এই বি, এই বি, এই বি না কিন্তু, এই এ না কিন্তু, বি, তারপর বি ডট ডিসপ্লে, বি ডট ডিসপ্লে, হ্যালো। তার মানে দেখেন উনি কিন্তু এনার মতো করে আচরণ করলো, মানে এই কিন্তু তার নিজস্ব কোনো ইয়া নাই, এখানে যেভাবে জেড মানে বির মতো করে সে আচরণ করতেছে, আচরণটা কিন্তু তার নিজস্ব না। আবার যদি আপনি এখানে আরেকটা সি ক্লাস তৈরি করেন, সি ক্লাস তৈরি করেন, ক্লাস সি, সি করে আবার এক্সটেন্ড করবেন ওটাকে, সে তার মতো আচরণ করবে, সির মতো আচরণ করবে, মানে তার নিজস্ব কোনো আচরণ নাই। ঠিক আছে, নিজস্ব এখানে যদি আবার ভার সি দিয়ে, ভার সি দিলেন, সি দিয়ে নিউ দিলেন, নিউ দিয়ে হচ্ছে সি দেন, সি দিয়ে আবার যদি এই সি ডট ডিসপ্লে দেন, তাহলে আবার
তার মতো করে আচরণ করবে। এই জন্য এটাকে বলা হয় পলিমরফিজম বা বহুরূপী। পলিমরফিজম বহুরূপ ধারণ করে। ওকে, এটা হচ্ছে পলিমরফিজম। এরপরে আরেকটা কি বলছিলাম, আমি আবারও বলতেছি, এগুলা কিন্তু আপনাদের এই মুহূর্তে কাজ না করলেও সমস্যা নাই, জাস্ট কনসেপ্টটা নিয়ে রাখেন। কোনো কারণে কেউ যদি প্রোগ্রামিং আরো বেশি কাজ করেন তখন জিনিসটা অনেক বুঝতে সহজ হবে, এই জন্যই বলতেছি আমি। অ্যাবস্ট্রাকশন, হ্যাঁ অ্যাবস্ট্রাকশনের আমি মুখে মুখে একটু কনসেপ্টটা বলে দেই। এখানে একটা কথা বলা হয়েছে যে হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেইলস এন্ড শোয়িং অনলি দ্য ফাংশনালিটি টু দ্য ইউজার। হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট কিভাবে হয় সেটা হাইড করে রাখে, আর ফাংশনালিটি এটা হচ্ছে ইউজারের কাছে প্রকাশ করে। সাপোজ আমরা যখন কোনো মেসেজ লিখি, কারো কাছে কোনো মেসেজ লিখি, তখন এই মেসেজটা কিন্তু তার কাছে যায়, ঠিক আছে, কিন্তু কিভাবে যায় এই কথাটা, এই জিনিসটা কিন্তু প্রকাশ হয় না। এই কথাটাই হচ্ছে যে কিভাবে যায়, সেই ইমপ্লিমেন্ট বা ইমপ্লিমেন্টেশন ডিটেইলস কিভাবে গেল মেসেজটা, সেই মেসেজটার ইমপ্লিমেন্টেশনটা হাইড থাকে। কার কাছে হাইড থাকে? আমরা যারা ইউজার তাদের কাছে হাইড থাকে। কিভাবে গেল এটা কিন্তু আমি জানি না, জাস্ট আমি লিখলাম, সেন্ডে ক্লিক করলাম বা সেন্ডে প্রেস করলাম, তখন সেটা চলে গেল। তার মানে আমাদের কাছে ফাংশনটা মানে কাজটা আমাদের কাছে দেখা যায়, কিন্তু কাজটা কিভাবে হলো, ইমপ্লিমেন্ট হলো সেটা দেখা যায় না। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের মূল কনসেপ্ট। এর মধ্যে যদি আমি আরেকটা কথা বলি, যেমন এটিএম বুথের মাধ্যমে যখন আমরা টাকা তুলি, তখন দেখেন টাকার অ্যামাউন্টটা লিখে তারপর হচ্ছে উইথড্র বাটনে প্রেস করি। এখন উইথড্র বাটনে প্রেস করার পরে আমার টাকাটা বুথ থেকে বের হয়ে আসে। এই যে বের হয়ে আসলো, কিভাবে আমি উইথড্র বাটনে ক্লিক করার কারণে উইথড্র বাটন ওখানে যায়, কার উপরে হিট করলো, তারপরে কার উপরে হিট করলো, তারপরে আমার টাকাটা কিভাবে বের হয়ে আসলো, এই পুরা প্রসেসটা বা এই পুরা ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের কাছে হাইড থেকে যায়। হ্যাঁ, এটা আমরা দেখতে পারি না, ঠিক আছে, হাইড থেকে যায়। কিন্তু কাজটা কি হলো, যে আমি উইথড্র বাটনে ক্লিক করলাম, 10,000 টাকা লিখে আমি ক্লিক করলাম, আমার যেহেতু ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, তখন এটা আস্তে করে বের হয়ে আসলো। এই ফাংশনালিটিটা আমরা দেখতে পারলাম, কিন্তু কিভাবে হলো কাজটা সেটা আমরা বুঝতে পারলাম না। তো এইটাই হচ্ছে, এই কনসেপ্টটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো তাহলে আপনারা নিশ্চয়ই এই কথার মাধ্যমে এই কথা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে এটা হচ্ছে অনেক সিকিউরিটি দেয়। এই কনসেপ্টটা অনেক, এই কনসেপ্টে কাজ করা অনেক সিকিউরিটি প্রদান করে। এইটাই হচ্ছে মূলত অ্যাবস্ট্রাকশন। বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা সিকিউরিটি দিতে পারি। তো অ্যাবস্ট্রাকশন দুইটা ওয়েতে করা যায়, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে, আবার হচ্ছে আপনার এই ইন্টারফেসের মাধ্যমে। এখানে সম্ভবত ইন্টারফেস সাপোর্ট করে না জাভাস্ক্রিপ্টে। আর একটা কনসেপ্ট হচ্ছে এনক্যাপসুলেশন। আমি এটাও একটু মুখে মুখে বলে রাখবো, কারণ এগুলা কাজ করতে গেলে আরো অনেক জিনিসের সাথে এডিশনাল অ্যাড করতে হবে, যেটা আপনারা টেনশনে পড়ে যাবেন, সময়ও লাগবে। এনক্যাপসুলেশন কোথায় যেন এখানে লেখা ছিল, এনক্যাপসুলেশন এই যে এখানে এনক্যাপসুলেশন আমি বেশ কয়েকটা বলে ফেলছি অলরেডি। এই যে এই চারটা হচ্ছে কোর ফিচার: এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। এখন এনক্যাপসুলেশন, এটার আমি রিয়েল লাইফের একটা কনসেপ্ট বলে রাখি, সেটা হচ্ছে ক্যাপসুলের মধ্যে কি হয় নরমালি বলেন তো? ক্যাপসুলের মধ্যে ওষুধ লুকায়িত থাকে নরমালি, কিন্তু ওষুধগুলো দেখা যায় না। হ্যাঁ, ক্যাপসুলের মধ্যে ওষুধগুলো কিন্তু নরমালি দেখা যায় না। তো কিন্তু যখন আমরা ক্যাপসুলটা খাই, তখন কিন্তু প্রয়োজনের যে যেখানে যে তার প্রকাশ হওয়া দরকার, কিন্তু সেখানে কিন্তু ঠিকই প্রকাশ। আচ্ছা, আমার এতক্ষণ কথাগুলো শুনতে পাচ্ছিলেন আপনারা? স্যার মাঝে দিয়ে শুনি নাই 2-4 মিনিট আওয়াজ নাই। আচ্ছা আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ডিসকানেক্ট হয়ে এখন কানেক্টেড হয়েছে, অটো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমরাও মাঝে মাঝে হয়ে যায় স্যার। আচ্ছা, আমি অটো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই কোডটা কি দেখতে পাচ্ছিলেন? দেখেন তো, আমি কাজ করার সময় ওইদিকে আর লক্ষ্য করিনি কানেক্ট আছে না ডিসকানেক্ট আছে, এটা আর তো লক্ষ্য করিনি, আমি কাজ করে গেছি। স্যার কিছু তো দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার মনে হয়। স্যার স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার নাই। আপনারা দেখেন এটা বুঝছেন কিনা, না হলে তো আমার আবার বলতে হবে, এতক্ষণ তারে কারে বললাম। দেখেন তো, এগুলো দেখছিলেন? জি স্যার, এগুলো দেখছিলাম। এগুলো দেখছি। তাহলে তারপর আর বেশি কিছু বলি নাই। তাহলে 2-4 মিনিটের জন্য যান না, একটু গেছিলেন। জি স্যার, 2 মিনিট 1 মিনিটের মতো স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন এটার পরে আপনাদের এটা কি বুঝালাম জানো বলেন তো, একজন নাম বলেন শুধু যে এটা কি বুঝালাম ক্লাস এ আর ক্লাস বি দিয়ে। এটা পলিমরফিজম হচ্ছে, এরপর এনক্যাপসুলেশন সম্পর্কে বলা হয়েছে, অ্যাবস্ট্রাকশন হচ্ছে, তারপর এনক্যাপসুলেশন। অ্যাবস্ট্রাকশনটা হইছে, অ্যাবস্ট্রাকশনটা থিওরিটিক্যালি বললাম তাই না? পলিমরফিজম হ্যাঁ, আমি অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশনটা আমি থিওরিটিক্যালি বলবো, কারণ এটার সাথে আরো কিছু জিনিস জড়িত আছে, এগুলো এত কিছু আসলে বুঝাতে গেলেও সময় লাগবে, আর হচ্ছে যে বুঝতেও পারবেন না, পরে শুধু শুধু ভয় করবেন, বুঝছেন? আরো কিছু জিনিস রিলেটেড আছে এর সাথে। আমি ওই হ্যাঁ আমাদের দরকার না হলে, না এই আমাদের স্যার দরকার না হলে স্যার এটা তো দরকার নাই। না, আমি কনসেপ্টটা দিয়ে রাখি মোশাররফ সাহেব, কনসেপ্টটা দিয়ে রাখলে আপনি যদি আমার সাথে 5 মিনিট কথা বলেন, বা আমি যদি আপনার সাথে 5 মিনিট কথা বলি, কথা বললে তো সমস্যা নাই নাকি? তো আমি 5 মিনিট কথা বলে যদি আপনাকে একটা কনসেপ্ট ওদেরকে দিয়ে রাখতে পারি, যদিও কাজ করবেন না, আমি তো অন্য কোনো কথা বলতে পারতাম। তো 5 মিনিটের কথা যদি কোনো সময় কেউ এই প্রোগ্রামিং এর ডেপথে যায়, তখন যদি এই কথাটা কাজে লাগে, তাতে সমস্যাটা কি, তাই না? এই জন্য আমি এই কনসেপ্ট থেকে বলতেছি, আমি বারবারই বলতেছি এটা এই মুহূর্তে আপনাদের কাজ করতে হবে না, কিন্তু জাস্ট কোন একটা সময় যদি আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে যান, বা যারা এখনো শোনেন নাই, আপনি তো শুনছেন, আপনি কাজ দেখছেন, তো যারা শোনেন নাই ওইখানে গিয়ে যাতে নতুন মনে না হয়, এখানে যাতে আপনি শুনে যান, ওইখানে যখন শুনবেন তখন যাতে মনে হয় যে না আপনি শুনছেন এর আগে, বুঝতে পারছেন? আমি এই জন্যই এটা বলতেছি, না হলে এটা আমার দরকার মানে এই মুহূর্তে দরকার নাই, কারণ এই সেক্টরে যেহেতু আছেন একটা সময় এগুলো লাগবে। ধরেন আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতেছে, সবাই তো ডিজাইনে, ওয়েবসাইট ডিজাইনে কাজ করবে না, ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও কাজ করবে, অথবা ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতেছে, অথবা ধরেন 5 বছর কাজ করার পরে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়েই কাজ করতেছে, অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতে পারে না? তো ওইখানে গিয়ে যদি কেউ পারি, তো না পারার কিছু নাই, তো ওইখানে গিয়ে যখন আপনারা পড়বেন তখন যাতে করে মানে নতুন মনে না হয়, এই জন্য আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখতেছি, এই আর কিছু না। দুইটার এক্সাম্পল দেখাচ্ছি। আর হ্যাঁ, যুগের চাহিদা অনুযায়ী মানুষ শিখে নেয়। হ্যাঁ তা ঠিক আছে, সেটা ঠিক আছে, চাহিদা অনুযায়ী শিখে নেয়। ওকে, তাহলে কি আমি এটা বলবো না নাকি? স্যার শেষ করে দেন, আর তো শেষ অ্যাবস্ট্রাকশন এখন অ্যাপ্লিকেশন হলে তো শেষ। স্যার বলেন। স্যার বললে যদি সমস্যা হয় না তাহলে বলেন স্যার। স্যার আমি এনি স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনলে তো সমস্যা নাই স্যার, যদি আমরা যদি শুনে নিই তাহলে তো সমস্যা নাই। সমস্যা তো আর নাই, এটা তো এমন না যে আপনার এটা তো স্যার বাড়তি কথা না স্যার। রাইট, বাড়তি তো কথা না। যেহেতু স্যার এটা আছে স্যার, তাহলে স্যার বলে যান স্যার, আমরা একটু ধারণা নিই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ধারণা নেওয়ার জন্যই বলতেছি, কাজ করার জন্য না, কাজ করার জন্য বলতেছি। জি স্যার। আর এটা সাথে সাথে এই কথা এই জন্যই বলে যাচ্ছি যাতে করে আপনারা ভয় না পান যে এত কঠিন কেন, সেই জন্যই বলে যাচ্ছি যে এটা কিন্তু আপনাদের দরকার নেই, যাতে করে আপনারা এটাকে ইজিলি নেন, যে কোনো সমস্যা নেই, না বুঝলেও অতটা না বুঝলেও সমস্যা নেই। আচ্ছা যাই হোক, না আপনাদের যেটা সুবিধা সেটাই আমি করব, অসুবিধা নিয়ে তো করবো না, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করব। জি স্যার। আচ্ছা তাহলে কি জানি বললাম আপনাদেরকে, এনক্যাপসুলেশন না, এনক্যাপসুলেশনে যদি ধরেন একটা ক্যাপসুলের সাথে যদি তুলনা করেন, আপনারা যখন কোনো সময় এনক্যাপসুলেশন নিয়ে সার্চ দিবেন দেখবেন যে একটা ক্যাপসুলের ছবি আসবে, দেখেন এনক্যাপসুলেশন, 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 দেখেন দেখছেন ছবি আসবে, এই ক্যাপসুলের ছবি আসবে, এটা কিন্তু আমরা এনক্যাপসুলেশন পড়তেছি, কিন্তু ওই ক্যাপসুলের কনসেপ্টের সাথে এই কনসেপ্টটা মানে দিছে আর কি, এনক্যাপসুলেশন। দেখছেন শুধু আপনার ক্যাপসুলের ছবি পাবেন। তো এখন এই জন্য আমি ক্যাপসুলের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, বা ক্যাপসুলের নাম দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে ক্যাপসুলটা যখন আমরা নরমালি আমাদের কোনো প্রবলেমে খাই, তখন এটা কিন্তু প্রাইভেট থাকে,
ক্যাপসুল প্রাইভেট থাকে না, অর্থাৎ ক্যাপসুলের মধ্যে কিছু গুড়া গুড়া কিছু ওষুধ থাকে না, থাকে তো নাকি? কিছু একটা ওষুধ থাকে, এটা কিন্তু আমরা দেখি না, বাইরে থেকে নরমালি দেখি না। এটা তার মানে কি, এটা প্রোটেক্টেড অথবা প্রাইভেট অবস্থায় আছে, এটা একটা মানে ঢাকনার মধ্যে আছে, ঠিক আছে? এখন এটা বোঝেন। এখন আরেকটা জিনিস একটু বোঝেন, যে ধরেন আপনার একটা অ্যাকাউন্ট করা আছে, ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা আছে, আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারেন। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বা আপনার অ্যাকাউন্টে কি অন্য কেউ ঢুকতে পারে? নরমালি ঢুকতে পারে কি বলেন? নরমালি না স্যার। ঢুকতে পারে না, নরমালি ঢুকতে পারে না। কিন্তু আপনি যদি যায় ব্যাংকে গিয়ে বলেন যে কোন ব্যাংকের কোন কর্মকর্তাকে বলেন যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে একটু চেক করে দেন, আমি তো দেখতে পারতেছি না, উনি কি দেখে না? দেখে? উনি আপনাকে যখন জি চেক স্যার, দেখতে আপনার অ্যামাউন্টটা বলে দেয়, তার জি মানে স্যার। কি দেখে বলতেছে না? জি স্যার। তার মানে ওই জায়গাতে গিয়ে কিন্তু ঠিকই আপনি আরেকজন আপনার ওই অ্যাকাউন্টে গিয়ে অ্যাক্সেস করতে পারতেছে কোন একটা ওয়েতে, বুঝতে পারছেন? অন্য একটা ওয়েতে অ্যাক্সেস করতে পারতেছে। এই কনসেপ্টটাকে মূলত বলা হয় এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনে আমি আরো কিছু যদি কথা বলি, এখানে কিছু ধরেন কিছু ভেরিয়েবল থাকে বা মেথড থাকে, যে মেথড গুলাকে প্রাইভেট করে রেখে দেওয়া হয়। হ্যাঁ, প্রাইভেট করে রেখে দেওয়া হয়, মেথড বা ভেরিয়েবল গুলাকে নরমালি প্রাইভেট হিসেবে রেখে দেওয়া হয়, যেটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। কিন্তু ওইটাকে আবার গেটার এবং সেটার একটা কনসেপ্ট আছে, গেটার সেটার নাম শুনে রাখেন, গেটার সেটার বা গেট সেট। দেখবেন যে কোনো মেথডের সাথে গেট লেখা থাকে, কোনো মেথডের সাথে সেট লেখা থাকে, সেট, গেটার সেটার মেথড। ওই গেটার সেটার মেথডের মাধ্যমে এমনি প্রাইভেট রাখা হয়, কিন্তু গেটার সেটার মাধ্যমে সেটাকে আবার ওপেনলি বা পাবলিক করে দেওয়া হয়। এটা যখন আপনারা কোনো সময় এনক্যাপসুলেশন করবেন তখন বুঝবেন। ওকে, তাহলে তো শেষই। এনক্যাপসুলেশন বলছি, পলিমরফিজম বলছি, তারপরে হচ্ছে আপনাদের এনক্যাপসুলেশন বললাম, পলিমরফিজম বললাম, ইনহেরিটেন্স বলছি, অ্যাবস্ট্রাকশন বলছি। অ্যাবস্ট্রাকশনও মনে হয় বলছি না? হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন আর শোয়িং দ্য ফাংশনালিটিস, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন, বুঝছেন? আচ্ছা, এগুলা নিয়ে আর আলোচনা করব না, জাস্ট আমি আমার